শিমুলের ড্রয়িং রুম, শিমুলের। আজকে শিমুলের ড্রয়িং রুমে এমন একজন মানুষ অতিথি হিসেবে এসেছেন, থিয়েটারকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি বাংলাদেশের মঞ্চনাটকের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। আজ শিমুলের ড্রয়িং রুমে আছেন রোকেয়া রফিক দেবী। কেমন আছেন বিরপ্পা? তোমার এখানে এসে সত্যি হারিয়ে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। এখন তো খুব ভালো আছি, একটু ভয় ভয় আছে আপনার সাথে কথা বলতে। সারা জীবন ভয় পাওয়া, বড় হবি কবে? আজকে আমি এই প্রোগ্রামটা 26শে মার্চে যাবে বেবি আপা। মানে জানতে চাওয়া 26শে মার্চ আপনার কাছে কি অর্থ বহন করে? মজার একটা কথা বলি, জি। শুরুতেই 26শে মার্চ কি, কেন ইত্যাদি আমরা দুজন শিমুলার বেবি বলে বসে আছি, তো যার জন্য এটা যে স্বাধীনতা বাংলাদেশের একটা বিশেষ দিন, ওইটা আমাদের বলবার দরকারই হচ্ছে না। খেয়াল কর, 26শে মার্চ স্বাধীনতা দিবস দেশের, বাংলাদেশের। তো এই জন্য মানে মজা পেলাম যে সোশ্যাল মিডিয়া তো এনতার মানুষ দেখছে, বাংলা ভাষাভাষী অন্য দেশের মানুষ, কিন্তু ওদেরকে রেফারেন্স দিতে হবে, আমাদের জন্য দিতে হবে না। আচ্ছা, যাক, যেটা বলছিলাম, 26শে মার্চটা আমি নিজেকে খুব মানে লাগে, মজা লাগে, মজা বলবো না, গর্ব লাগে যে আমি 71 দেখেছি। আমি ওই প্রজন্মের মানুষ যারা 71 দেখেছি। ছোট ছিলাম, খুব ছোট না, 10 বছর বয়স, সুতরাং অনেক কিছু বোধের মধ্যে ছিল। তো 26শে মার্চ, এটা 25শে মার্চ রাতে একটা থমথমে, ঢাকা শহরের বাসিন্দা আমি, থমথমে একটা শহরের ভিতর দিয়ে তোমার চলছিল, দিন যাচ্ছিল, বাবা মা তারপরে বড়রা, ওরা যেন কেমন একটা ত্রাসের মধ্যে থাকতো। আমরা তো ছোট, আমরা খেলতাম, অত কিছু বুঝতাম না, কিন্তু 25শে মার্চ রাতে হঠাৎ করে, বেশ রাতে, তখন আমাদের বাড়িতে দুজন বিশেষ মানুষ আসলেন। একজন হচ্ছেন মনিরুল ইসলাম, যাকে কিনা বলা হয় মার্শাল মনি, আরেকজন হচ্ছেন কাজী আরেফ। এই দুটো মানুষ হচ্ছে সেই সময়কার ছাত্রনেতা। তো ওনারা হঠাৎ করে এসে আমাদের বাড়িতে এসে উঠলেন, এবং মধ্যরাতে বাবা মা ওনাদেরকে একেবারে বেডরুমটা ছেড়ে দিল, আর আমরা সবাই মিলে ড্রয়িং রুমে চলে গেছিলাম। ড্রয়িং রুমে চলে গিয়ে হঠাৎ করে মধ্যরাতে আমার পা ধরে আমার মা আমাকে খাটের নিচে নিয়ে গেল। ঘুম ভেঙে খালি শুনছি ব্রাশ ফায়ার, কিন্তু আমি গুলির শব্দ, অত কিছু বুঝি না, মানে আচমকা ঘুম থেকে উঠে খালি শব্দ, মানে গুলির শব্দ যে কি জিনিস, কান ফাটানো। কারণ আমরা ছিলাম আজিমপুর কলোনিতে, এবং মেইন রোডের ঠিক পাশে, পিলখানা থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সার্জেন্ট জহিরুল হক হলটা দেখা যায় আমাদের বাড়ির কাছ থেকে। ওই সমস্ত আওয়াজগুলোতে সারা রাত আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বিশাল একটা খাট ছিল, খাটের নিচে আমাদেরকে ভেতরে ঢুকিয়ে রাখা হলো। এবং ভোর রাতের দিকে, ভোর হয়ে গেল যখন, মানে 25-এর রাতের পরে 26-এর সকাল ভোর, মনি ভাই আর আরিফ ভাই দুজন বলে যে আমরা এখন যাই। কান টাকা ভরে ওনারা দুজন চলে গেলেন। দুজন মুক্তিযোদ্ধা সেদিন আমাদের বাড়িতে ছিলেন, যারা কিনা 71-এর অনেক অনেক নকশার, ওনাদের ডিজাইনে অনেক কিছু হয়েছে যাকে। তো তখন বুঝিনি এই দুই বড় মাপের মানুষের যাবার সময় শুধু বলে গেলেন যে একটা জানালার পাশে এখানে গুলি এসে লেগেছে, কিন্তু ভেদ করে নাই, আমাদের ঘরের ভিতর গুলিটা ঢোকেনি।
26শে মার্চ গেল, 27শে মার্চ গেল, কারফিউ। আমাদের পাশে অনেক নন বেঙ্গলি থাকতো। একটা কাজের মেয়ে, পাশের বাড়ির চাচার, উনি পাখি বোধহয় ছিল মেয়েটার নাম, ও বাংলায় কথা বলতো না, ইন্ডিয়ান ছিল, নন বেঙ্গলি। তো সে দুধ আনতে গেছে 26শে মার্চের সকালবেলায়। তো দুধ আনতে গিয়ে আসতে গিয়ে তারপরে সে গুলি খেলো কিন্তু মরেনি, মারা যায়নি, কিন্তু গুলি খেয়েছে। তো ওর পরে 27শে মার্চে কারফিউ ছাড়লো, তারপরে আমরা রওনা হলাম জীবন বাঁচাতে, ঢাকা ছাড়লাম। এই আমার 26শে মার্চের মানে একটা অন্য রকমের একটা সময়। গুলির শব্দ কোনোদিন শুনিনি, কিন্তু গুলির শব্দকে এখন আমার কানে বাজে। আপনার পরিবার থেকে কেউ যুদ্ধে গেছে? হ্যাঁ, পরিবারের মধ্যে আমাদের অন্য রকমের ব্যাপার যে আমরা ঢাকা শহরে ছিলাম, তো আমাদের ভাই বোনের মধ্যে আমার বড় আপা ছিলেন শিরিন আক্তার, উনি ছিলেন মাত্র 16 বছরের না 15 বছরের একটা মানুষ, আর সবাই ছোট। তো ওই অবস্থায় কেউ আপন জনদের মধ্যে কেউ যায়নি। তবে আমার খালাতো ভাই, দুলা ভাই, উনি ফ্রন্ট ফাইটার, একদম একদম এখানে যিনি থাকেন দুলা ভাই, হ্যাঁ উনি যুদ্ধে গেছেন। আমার চাচাতো ভাই যুদ্ধে গেছেন, মানে ফ্যামিলির ভিতরে অনেকেই গেছেন যুদ্ধে, আর আমার চাচা শহীদ হয়েছে। 27শে মার্চে যখন আমরা যাই, আমরা দলে ছিলাম 50 জন মানুষ, এবং এই 50 জনের মানুষের মধ্যে নিয়াজ মোহাম্মদেরকে চেনো তো, যিনি এখন প্রচন্ড ভালো গজল করেন, উনিও ছিলেন আমাদের সঙ্গী। 50 জনের ভিতরে নান্টু আপা ছিলেন, নান্টু আপার ভাই ছিল লিটন, খালাম্মা ছিল, খালু ছিল, ওনাদের কেমন আত্মীয় হন নিয়াজ ভাই। তো যাই হোক, আমরা সবাই মিলে যখন জিঞ্জিরাতে যাই, একটা ছোট্ট ঘর 10 ফুট বাই 10 ফুট, সেই ঘরটাতে আমাদেরকে রাখেন এই জিঞ্জিরার মানুষগুলো সবাই। কিন্তু ওরা ছিলেন না হিন্দু সম্প্রদায়ের, জেলে সম্প্রদায়ের। আমার মনে আছে শুধু আমরা হাঁটছি তো হাঁটছি, এত দূর হাঁটার পর একটা ডিঙি নৌকার ভেতরে আমরা অতগুলো মানুষ উঠলাম, এবং ওঠার পরে মনে হলো না যে আমরা ডুবে যাব। তবু আমরা ওই একটা নৌকাতে অতগুলো মানুষ উঠলাম, উঠে জিঞ্জিরাতে পার হলাম। পার হওয়ার পর সেই সকাল থেকে হাঁটছি না, বিকেল হয়ে গেল। তো বিকেল হয়ে যাওয়ার পরে আমাদেরকে বললো যে এত ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে, আমরা তো সবাই ভাই বোনরা তো সবই ছোট, আমাদের সঙ্গী যারা আছে তাদেরও তো ছেলে মেয়ে আছে, সবাই ছোট, সবাইদেরকে ওনারা গরম ভাত খাওয়ালো আর ইলিশ মাছের ঝোল। বিশ্বাস করে শিবুল, আমার না আজও না ওই ইলিশ মাছের ঝোলটা আমার জিভে আছে, আমি ভুলতে পারি না এত স্বাদ কি করে হয়। ওইটা খাওয়ালো, তারা আমাদেরকে রাখলো, একটা ঘর দিল, ওই ঘরটার ভিতরে আমরা 50টা মানুষ ঢুকলাম, আর তো ঘর নাই, এবং সবাই এভাবে কাতারে 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 দাঁড়ানো, বসা, মানে বসা, কারো শোয়ার উপায় নেই, এরকম কাতারে 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 শোয়া। আমার ছোট বোন রিমা আর ছোট ভাই শাহিন। তো শাহিন বলে উঠলো, না রিমা বলে উঠলো ঘুমের ভিতরে, রিমার বয়স তখন কত 5 বছর তোর 3.5 বছর 4 বছর। রিমা বললো যে জয় বাংলা, ঘুমের ভিতরে। হ্যাঁ, আমরা সবাই জেগে, আর আমার ওই মেজো ভাইটা সে বলতে সাথে সাথে ঠাটা 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 করতেছে ভেতরে না, ওই 25শে মার্চের রাতের সেই আওয়াজটা আমাদের শরীরের ভেতরে। আমি সেটাই বলতে চাচ্ছি, এই জন্যে একদূর বললাম গল্পটা। এবং পরের দিনই পুরো গ্রাম ঝাড়খাড় করে ফেলছিল, আগুন লাগিয়ে দিয়েছিল এই পাকিস্তানে অ্যাটাক করে, পাকিস্তান মিলিটারি। আর আমার ছোট ভাইটাকে হঠাৎ জ্বর উঠলেও মারা যেত, মানে কি হয়ে যেত, কনভালশন হতো, যার ফলে আব্বা বললো কি না, আমার ছেলেকে, মৃত ছেলে নিয়ে তো আমার নিজের বেঁচে থাকার কোনো দরকার নেই,
আমাদেরকে নিয়ে ঢাকায় ফিরল। আর সেই রাতেই জিঞ্জিরা অ্যাটাক, এবং জিঞ্জিরা সেদিন মানে সবাইকে মেরে ফেলেছিল, নিধন। সেদিন ছিল জিঞ্জিরা নিধন, গণহত্যা কাকে বলে। এই হলো ঘটনা। তারপরে ঢাকায় ফিরে আসি। দেশ স্বাধীনের সময় তাহলে আপনি ইয়েতে ছিলেন, ঢাকায় ছিলাম, ছিলেন। ঢাকায়, একেবারেই ঢাকায়। কারণ আসলে আমাদের পরিবারের সংখ্যাটা বড় ছিল, আর বিভিন্ন বয়সের ছিল। বাবা পারে নাই আমাদেরকে নিয়ে বেরিয়ে যেতে। তবে চাচা বেরিয়ে গেছিল, চাচা বর্ডার লাইনে যে তো শহীদই হয়ে গেল ক্রস ফায়ারের মধ্যে পড়ে, আর বাবা থেকে গেল। তবে আমরা অন্যভাবে 70 যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম, সেটা অন্য মজার মজার অভিজ্ঞতা। একটু বলেন এটা যাবে। বলেই ফেলি। হ্যাঁ। সেটা হচ্ছে কি, এতে সারাক্ষণ তো দেখতাম যে মিলিটারি মানে কনভয়গুলো যাচ্ছে। তো আমি আজিমপুর কলেজ স্কুলে পড়তাম, তো আমাদের স্কুলে যেতাম, আমরা স্কুলে যেতাম। সেদিন হাফ ইয়ারলি পরীক্ষা হবে, হাফ ইয়ারলি পরীক্ষা অনেকদিন পরে শুনলাম না। হাফ ইয়ারলি পরীক্ষা হবে। হঠাৎ করে না আমাদের স্কুলের আজিমপুর কলেজ স্কুলকে তো অনেক বিরাট স্কুল, স্কুলে বোম ফুটলো। বোম ফুটলো, কি মজা! কিসের পরীক্ষা? সব বন্ধ। ওই বোম ফুটাতে খুশি হ্যাঁ, আর কি সবাই খুশি, যে এবং পরীক্ষা এই বোম দেয়। ফুটার পেছনে আমার বোনদের হাত ছিল, বড় আপাদের হাত ছিল। কেন ফুটাবে না? তোমরা দেশ হচ্ছে 71, দেশ হচ্ছে এখন যুদ্ধের ভিতরে, কিসের তোমরা স্কুলের নিয়ম কানুন মানবে? সব বন্ধ। তো এই হলো স্কুলের মানে স্বাভাবিকতা। বলে না যুদ্ধের ভেতরে সবকিছু হয়। আরেকটা জিনিস মনে পড়ে, সেটা হচ্ছে যে আমরা ঈদের সময় কিচ্ছু কোনো রকমের কাপড় নেইনি। কাপড় নেবো কেন? যুদ্ধের মধ্যে আমরা না খেয়ে মরছে সারা বাংলাদেশ, আর আমরা বলতে এখন যুদ্ধের মধ্যে কাপড় নেব, ঈদ করব, এটা কি হয়? আর সন্ধ্যা হলেই তো চরমপত্র শুনতাম, আর চুপ করে। আর যখন ডিসেম্বর আসলো, নভেম্বর, যখন অ্যাটাক হচ্ছে, মানে পুরো যুদ্ধটা রাজধানীর দিকে সবাই নিয়ে আসছে, ঠিক সেই সময় একটা মজার একটা জায়গায় আমরা যুক্ত হলাম। আমরা একটা বিচ্ছু বাহিনীর দলের সঙ্গী। সেটা হচ্ছে পড়া হতো লিফলেট এবং পোস্টার, এগুলো বিলি করা হতো। বিলি করতো কেমন করে? এ পাড়া থেকে ও পাড়া যেতে হবে। এখন তখন তো লেখা হতো, লেখা হলে সেটা লিফলেটটা সাইক্লোস্টাইল হতে হবে। তখন তো কম্পিউটার নেই ঘরের মধ্যে, সেটা এই ড্রাফটটাকে নিয়ে যাবে এক পাড়া থেকে আরেক পাড়া। কারণ বললাম না যে সারাক্ষণ কনভয় যেত। আমি, আমার বোন নীলুআপা, আমার ভাই লিটু, লিনুআপার একটা সাংঘাতিক ডকুমেন্টেশন আছে। লিনুআপার বই আছে একটা, আজিমপুরের বিচ্ছুর দল ছিলাম আমরা, আর এক ছিল শিরিনাপা। এরা সব, শিরিনাপা, লিনুআপা, এরা মিলে আমাদেরকে দিয়ে সেই চিঠি এ পাড়া থেকে ও পাড়ায় দিত। চিন্তা করো, আমরা ফ্রক পরতাম তো তখন, ফ্রকের নিচে এমনভাবে বেঁধে দিত চিঠিগুলো যাতে দেখতে মনে হচ্ছে একটা ফ্রক পরা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এবং সেটা নিয়ে আমি রাস্তা ক্রস করে সানু ভাইয়ের কাছে যেতাম, সানু ভাইয়ের কাছে চিঠিটা পৌঁছে দিতাম। সানু ভাই তারপরে সাইক্লোস্টাইল করে টোরে সেটার আবার এতগুলো তৈরি হতো, সেটা আবার নিয়ে আমি ফেরত আসতাম। আমি, আমার বোন, আমার ভাই, আমরা ফেরত আসতাম এই পাড়ায়। তখন কি হতো, রাতের বেলায় ফজরের নামাজেরও আগে মধ্যরাতে উঠে আমরা প্রত্যেকটা কলোনির সেটে দিতাম, এর ভেতরে, ওয়ালের ভেতরে সেটা দিয়ে, সেটার পরে সকালবেলায় আবার আমরা রেকি করতে বেরোতাম কি হচ্ছে। কারণ আমরা তো জানি আমাদের পাশের বাড়ির কোন চাচা শান্তি বাহিনীর আর কোনজন কি, এটা তো আমরা জানি। শুধু তারা না খুব ভয় পেত, কারণ তাদের বাসায় আমরা যে চিঠি পাঠাতাম, বুঝছো, তাদের লেটার বক্সে তাদের বেনামি চিঠি পাঠাতাম, সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, বাংলাদেশের পক্ষে তোমরা কাজ তৈরি হও, থাকো, এই ধরনের চিঠি। ওনারা না খুব ভয় পেতেন, আর আমরা দূর থেকে তাকায়
মিটি মিটি হাসতাম, এমনভাবে হাসতাম যে তাদেরকে আবার না বুঝতে পারে। এইভাবে 71-এর যুদ্ধের সঙ্গে আসলে যুক্ত ছিলাম আমরা। আমি তো আজকে ভয় পাই যে তখন কিন্তু একটু ভয় লাগে যে শিমুল, কিন্তু এখন ভয় লাগে, হায় হায় এটা আমরা কি করতাম যদি ধরা পড়তাম, কি হতো? সাহসটা ছিল না আমার। সাহসটা মানে এটা হচ্ছে কুছ পরোয়া নেই, কি হবে আমরা তো জানি না। আর তুমি যখন অন্ধকারকে ভয় পাবে না, তখন তুমি কাউকেই ভয় পাবে না। অন্ধকারের যাদের ভয় নেই, সোজা হিসাব, আমি তো জানি না ওই রাস্তার পেছনে কি আছে, ওই ওপারে কি আছে, আমি তো জানি না। এইটা হলো ব্যাপার। হাসি এখন আমাকে জিজ্ঞেস করে তা আপনি তো মুক্তিযোদ্ধা, আমি বলছি, আমি খুদে মুক্তিযোদ্ধা, হ্যাঁ, কিন্তু সত্যি। তাতে লাভ কি? সত্যিকারের মুক্তিযোদ্ধা তো না, কিন্তু না, না আমি খুদে মুক্তিযোদ্ধা এবং এটা আমি অসম্ভব গর্ব অনুভব করি এখন। অবশ্যই আমি এটাই বলতেছিলাম, তাহলে তো আপনিও মুক্তিযোদ্ধা বেবি আপনার। Definitely. এবার একটু থিয়েটার নিয়ে কথা বলি। হ্যাঁ। সোরান ভাইকে নিয়ে কথা বলবো। তোর জীবনে সোনাল সোলার ভাই। অন্য জিনিস। সবাই তো চাচা মামা, কিন্তু সোলামান ভাই তো সোলামান ভাই। আমি আসলে ইমোশনাল হয়ে গেলাম কিন্তু। হ্যাঁ বল। সোরান ভাইয়ের নাটক মানেই ছিল শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, স্ট্রাকচারের বিরুদ্ধে সেটা কোর্ট মার্শালই হোক আর গোলাপচাঁদ। গোলাপজানি হোক। স্বাধীনতার এই 55 বছরে দাঁড়িয়ে তার সেই প্রতিবাদ, তার সেই প্রতিবাদী চেতনা আমাদের নাট্যাঙ্গনে কতটুকু টিকে আছে বলে আপনি মনে করেন? স্বাধীনতার 55 বছর পরে আমাদের কেমন যেন আমূল পরিবর্তিত হয়ে যাচ্ছে আমাদের সবকিছু। আমরা যে আদর্শের উপর ভিত্তি করে, আদর্শ নিয়ে ভিত্তি করে না, মুক্তিযুদ্ধই হচ্ছে আসল জিনিস আমাদের থিয়েটার। এই থিয়েটারের জন্ম কিন্তু মুক্তিযুদ্ধের জন্য। এটা একটা ফসল, বিরাট ফসল আমাদের সংস্কৃতি। থিয়েটার নামক এই গ্রুপ থিয়েটার ছিল না। সুতরাং আমাদের প্রত্যেকের ভেতরেই স্বাধীনতা অন্য জায়গায় ছিল, সেই জায়গাটা ভীষণ ধোঁয়াশে। আমার মনে হয় আমরা যেন, মানুষ বদলে যায়, যেমন নদী তার গতিপথ বদলায়, নদীর ভাঙন হয়, আরেক দিক গড়ে, আমি সব মানি, কিন্তু মাটি কি করে ভুলবো? আমার তো মনে হয় যে আজকে যে আমরা 55 বছর আগে যে আদর্শের উপর দাঁড়িয়ে আমরা একটা দেশকে আমরা জন্ম দিতে পেরেছিলাম, সেই জায়গা থেকে অনেক সরে গেছি। এখন বলতেই পারি যে সরবো না কেন, যেহেতু এত অনাচার হয়েছে, এত অঘটন হয়েছে, কিন্তু না, স্বাধীনতা, বাংলাদেশ, সার্বভৌমত্ব, এই জায়গাগুলো, মূল যে জায়গাটা স্বকীয়তা, এই জায়গা থেকে সরা উচিত। এই যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে যে কথা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই জায়গা থেকেই আমরা সরে গেছি। আমাদের ভেতরে ধর্মটা অনেক বেশি কাজ করে, এবং যেটা কিনা, আমার মা বাবা কি ধার্মিক নয়? যে আমরা অসম্ভব ধার্মিক বংশধর আমাদের পূর্বপুরুষরা, কিন্তু এখনকার ধর্ম যেন খুব লোক দেখানো, এবং এখনকার থিয়েটারের ভেতরেও সবকিছুই খুবই কেউ পরিষ্কার না। আমার কাছে এটাই মনে হয়। আরেকটা জিনিস মনে হয় যে কোথায় যেন আমরা বড় বেশি কম্প্রোমাইজ করি। দেখো, থিয়েটার হচ্ছে স্ট্যাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলবার একটা জায়গা। হ্যাঁ, আমি স্বৈরাচার আমলের, তুমি কোর্ট মার্শাল বলো 91, 92, কিন্তু তারও আগে আমরা যতগুলো নাটক করেছি, সেটা আমাদের সমস্ত কিছু মিলে আমাদের দেশের ভেতরে যে স্বৈরতন্ত্র ছিল, যে শাসনটা ছিল, সামরিক শাসনটা ছিল, আমাদের যেভাবে গলা মানে চেপে ধরা হতো। যেমন এই যে আমাদের থিয়েটারের উপরে যে সেন্সরশিপ ব্রিটিশ আমলের ছিল, সেটা তো আমাদের এই সেদিন আমাদের সেন্সরশিপ গেছে। সুতরাং আমাদের নাটক, সোলাইমানের লেখা নাটক খ্যাপা পাগলার পেঁচাল, বাংলাদেশের সবচাইতে
বেশি বাংলাদেশ সারা পৃথিবীতে এই নাটকটা হয়েছে, খেপা থাকলে পেয়েছে পথনাটক। সেই নাটকটা একেবারে লাইনে লাইনে কাটা হয়েছে, যে সরকার এসেছে সেই সরকারের বিরুদ্ধে, এমনকি জেলে পর্যন্ত যেতে হয়েছে এই নাটকটার জন্য। হ্যাঁ, বিশেষ করে ফরিদপুরে অনেক ঘটনা আছে। তারপরে আসি কোর্ট মার্শাল। এই কোর্ট মার্শাল নাটকটা যখন আমাদের দেশে আসলো 1/11 হলো, যখন 1/11 ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় কোর্ট মার্শাল নাটকটা পেত না, শো করতে পারতো না। সেটাও এক ধরনের অলিখিত সেন্সরশিপ ছিল। এই ধরনের, অর্থাৎ স্ট্রাকচারের বিরুদ্ধে দাঁড়ানো নাটকগুলোকে সরকার তো গলা টিপে ধরে। সেই জায়গায় এমন কোনো নাটক এখন হয় না যে সরকার গলা টিপে ধরবার সুযোগ পাবে, কারণ আমরা বুঝে শুনে নাটক করি। থিয়েটারে আপনার প্রিয় নাটক কোনটা? আসলে তাই। আমার প্রিয় নাটক আমিনা সুন্দরী। জিজ্ঞেস করতো কেন? কেন? একটা কারণে, এই নাটকটার ভিতরে না একটা সংলাপ আছে, জীবন তো একটাই, আজ আছি কাল নাই, সুখ দুঃখ হাসি কান্না সবই এক জীবনের ভিতরে, জীবন শেষ তো ব্যবহার শেষ। এই যে একটা কথা, জীবন একটাই, সুখ দুঃখ হাসি কান্না সব এক জীবনের ভিতরে, জীবনটা শেষ তো ব্যবহার শেষ। সো লাইফ ইজ সো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জীবন কত ইম্পর্টেন্ট। এই জায়গার মানে মানে ক্রাই, এই জায়গার যে একটা আবেদন, এই জায়গার যে একটা দ্রোহ, এই জায়গার যে একটা চাওয়া, এই জায়গার যে একটা ভালোবাসা, এই যে এটা আমাকে পাগল করে। এবং এই জন্য আর পাগল করে গান। ওরে বাপস, এত সিম্পলিসিটি ভেতর। তুই তো করেছিস আমিনা সুন্দরী, জানিস তো। এটা আমারই ছিল। হ্যাঁ, আর এই জীবন আর এই গানটার জন্য আমি কৃতজ্ঞ আমাদের এর কাছে, গানগুলো আমাদের ধরিয়ে দিল। আমি জগলুরের কাছে কৃতজ্ঞ। ছেলেটার পৃথিবীতে নেই, যেখানে আছে ভালো থাকুক, ওপারে যারা যায় তারা ভালো থাকুক সবাই। এই জগলুরটা না থাকলে জানিস আমিনা সুন্দরীর আমি রিভাইভ করতে পারতাম না। প্রত্যেকটা সুর ও না রেকর্ড করে দিয়েছে। তখন ওর ক্যান্সার 4th স্টেজ, ও তখন 4th স্টেজে, তারপরেও কোনো রকমে হাঁপাচ্ছে, তারপরেও সে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে প্রত্যেকটা সুর আমাকে করে দিল। and that was 2006। আপনি তো এখানে অনেক দিন না বেপা, কতদিন? আমি কন্টিনিউয়াস থাকছি প্রায় 6 বছর। 6 বছর। এখানে তো আমাদের একা থাকে, একা একটা বাচ্চা আছে, একা এখন একা না, একা এখন 2 জন বাচ্চা। কেন আমি সহ তো একা 2 জন ছিল। মা এখনো একা আছে, এখন একটা কলিজার একা আছে জায়গায়। তা এখন আপনি এখানে কি থিয়েটার করছেন? হ্যাঁ, এটাই বলি। আমি এখানে তো বিশেষ কিছু করি না, যাই হোক, মূলত এই বাচ্চাটার সঙ্গে বাইরে আমি থিয়েটারে কাজ করছি। বাংলাদেশ থিয়েটার অফ আমেরিকা বলে একটা দল আছে, যার সঙ্গে সুলাইমানের যুক্ততা ছিল। জিজি সুলাইমান অনেকগুলো নাটক করেছে ওদের সঙ্গে, এস.এম. সুলাইমান। তো তাদের সঙ্গে আমি প্রায় দুটো নাটক করে ফেলেছি। এবং প্রথম নাটকটা করেছি 2010-এ, এবং তারপরে 2023-এ, না হ্যাঁ 2023-এ, মানে পাক্কা 13 বছর পরে ওরা নাটক করেছে। 2010-এর পরে ওরা নাটক বোধহয় আরেকটা করেছিল, আমি জানি না ঠিক। তাহলে 2023-এ এসে আরেকটা নাটক করলাম। এই নাটকটা একটা ফেস্টিভ্যাল, সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল হয় এতে, নিউ জার্সিতে, ওখানেও গেছে। 2024-এ একটা শো করেছি। তারপরে কৃষ্টি বলে একটা সংগঠন আছে, তার সঙ্গে একটা কাজ করলাম। এই কাজটা করেছি আমি, একক অভিনয় করেছি। এই নাটকটাও আমার একটা প্রিয় নাটক,
সত্যিকার অর্থে প্রিয় নাটক। এই নাটকটার নাম হচ্ছে সাইকোসিস, একার লেখা এবং একা গান গান মানে গানের কম্পোজিশন, অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনে ও কাজ করেছে। এটার পর রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র। এবার একটু বলি, আমি একা একটা দল করেছে, এক্সাইল কালেকটিভ। আমি ওই এক্সাইল কালেকটিভের মাধ্যমে রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র নাটকটা করেছি গত সেপ্টেম্বরে। এবং এই শুক্রবারে আরেকটা নাটক ইসলাম সুলাইমানেরই, রাক্ষস কক্ষস, ইয়েভগেনি সোয়ার্টেজের দ্য ড্রাগন অবলম্বনে রাক্ষস কক্ষস ডাকাতির পদাতিক থাকতে 1984 সালে আমরা এই নাটকটা লিখেছিল সুলাইমান, কিন্তু নাটকটার প্রদর্শনী হয়নি। তো সেই নাটকটা থেকে আবার একটা নাটক রাক্ষস কক্ষস করবো, সেটা শুক্রবারে। তো মোটামুটি অনেকগুলো কাজই হাতের মধ্যে নিয়েছি এবং করে যাচ্ছি। তবে খুব দুর্ভাবনা লাগে যে রাজকীয়তার সঙ্গে থিয়েটারটা আসলে ভূমির সঙ্গে সম্পর্কিত। তো তুমি থিয়েটার ল্যাঙ্গুয়েজটা যে মাটির সেই সঙ্গে হলে ভালো হয়। এখানে অনেক লিমিটেশনস, অনেক কিছু পাই না, কম্প্রোমাইজ করে নাটকটা করতে হচ্ছে। এখানে নাটক করাটা টাফ দেবে বা অনেক টাফ, অনেক টাফ। কারণ নাটকের সবচেয়ে বড় যে জিনিসটা লাগে সময়। এখানে কেউ সময় দিতে পারে না, কারণ এই দেশটা আমাদের নয়। আগে বাঁচো, তারপরে নাটক বা অন্য কিছু করো, নিজের ভালোবাসার জিনিসগুলো পরে করো। বড় কঠিন বাস্তবতার সম্মুখে দাঁড়িয়ে। এবং যার জন্য আজকে একজনের সাথে কথা হচ্ছিল, সে বলছিল যে নাটক করলে একজন দুজন নিয়ে করে না হলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। আর সেই থিয়েটারটা তো জমাট নিয়ে করতে হয়। আমার লাস্ট নাটকটাতেও ছিল, যেটা ঢাকায় করে আসলাম 2022-এ, সেটা হচ্ছে মাধব মালঞ্চি কন্যা, বিশাল নাটক। এটা বিভাসদার, সেটা আমি মাধব মালঞ্চি বলে নাটকটা একটু কাটছাট করে অন্যরকম বানানো হয়েছে। সেই নাটকটা আমার ছিল 31 জন। তো এই যে এই সেলিম সঙ্গতে বসাইছে 7 জনকে। তবলা বাজাবে একজন, ঢোল বাজাবে একজন, পারকাশন আরেকটা বাজাবে, কিবোর্ড বাজাবে একজন, গিটার বাজাবে একজন, এই করে 7 জন বসছে এর ভিতরে সবকিছু মিলে। তো 7 জন যদি সামনেই থাকে, আমার এক থেকে তো থাকবে 20 জন, থাকবে না? এরকম আর কি। আপনার অভিনয় শুরু কত সাল থেকে বেরোবা? অনেক আগের থেকে জন্মেছে বলে মনে হয় না আমার। তারপরে 1978 1978 এত দিন বেবি। হ্যাঁ, তা আমি কি ছোট? না, অনেক দিন, সেটাই তো আমরা বললাম না 71-এর পরে 78। সোনার ভাইয়ের সাথে কি তখনই আপনার দেখা হয়েছে বেবা? ওনার দলেই তো আমি এসেছি সত্যি? প্রথমেই তো ওনার দলে। ও, তারপরে সোনার ভাইয়ের সাথে আপনার পরিচয়? হ্যাঁ, আমার বড় বোনের বন্ধু তো। ও তাই নাকি? হ্যাঁ। ও, সোনার ভাই না। তোমাদের এই অভিব্যক্তি গুলো দেখে না মনে হয় সুলাইমান নায়ককে একদম পাশে বসে আছে, দেখছে তোমাকে। আমার ভালো লাগে কি, আমি ওনার ঠিক মৃত্যুর পর গোলাপজার নাটকটা আবার স্টার্ট করি, কোর্ট মার্শালটা করি। দুটো কারণে, কোর্ট মার্শালের লাস্ট গানটা ওনার গাওয়া, মধুর আমার মায়ের মধুর আমার মায়ের হাসি। তারপরে গোলাপজানের পুরো কেরাতটা, এই যে ওনার সংলাপটা, এগুলো না বারবার মঞ্চে মনে হচ্ছে মানুষটা বেঁচে আছে। থিয়েটার নিয়ে আপনি আছে না, আমরা অনেকেই তো এখন নতুনরা থিয়েটার করছে এখানেই, তাদের জন্য কোনো কিছু কি আপনার বলবার আছে নাকি? না,
ব্যাপারটা বাংলাদেশেও তাই, প্রফেশনালি যতক্ষণ পর্যন্ত থিয়েটারকে নেওয়া না যাবে, থিয়েটার সমৃদ্ধ হবে না। প্রফেশনালি সোজা হিসাব, আর এই দেশে তো নয়। প্রফেশনালি থিয়েটারটা করব, আমি পারবো, বিশাল থিয়েটার দাঁড়িয়ে যাবে। কারণ এখানে কি নাই সুযোগ, আমি মানে একদম যা চাই তাই পাই। কিন্তু সবকিছুর পেছনে একটাই ব্যাপার, ইউনিট মানি, ইউনিট ফান্ডিং। যতক্ষণ পর্যন্ত ফান্ডিং অপরচুনিটি না করছে থিয়েটারকে দাঁড় করানো, এই প্রবাসে কঠিন। কিন্তু ফান্ডিং অপরচুনিটি খোলার জন্য তোমাকে সেটা বুঝতে হবে, ফান্ডিংটা কিভাবে আসবে কিভাবে। তোমাকে তাকে ঠিকঠাক নাটকগুলো করতে হবে, ঠিকঠাক মতো চলতে হবে। নিজের আমরা আমরা একটা অদ্ভুত একটা শৃঙ্খলার মধ্যে আছি। এটা আমাদের ভাষা না, এটা আমাদের দেশ না। আমরা নানা রকমের প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদেরকে জীবন পার করতে হয়। সেই জায়গায় আমার সংস্কৃতিকে যদি আমি তুলে ধরতে যাই, কতটা অপটিমাম প্রফেশনালিজম লাগবে, কতটা লাগবে। আমার এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আমাদের একটা নাটক ছিল, সেই নাটকটার নাম হচ্ছে হ্যানা শাপলা। এটা আমি সুইডেনে এটার প্রথম শোটা হয়েছিল। এই নাটকটা করতে গিয়ে আমি একটা জিনিসই ঠিক করেছিলাম যে সেটা সেলিম মাহবুব ছিল আমার মূল, দেখলাম মূল আমার কি বলে গানের মানে কম্পোজার সে ছিল। আমি একটা কথাই বলছি, তুমি দুটো সঙ্গীতকে, দুটো কালচারকে যদি মিলাতে চাও, দুটো টিউনকে তুমি কিভাবে মিলাবা? ও করেছে মার্ভেলাস কাজ করেছে। একার একটা গান আমি সেদিন শুনলাম কোন একটা ইন্টারভিউতে, অদ্ভুত ভালো লাগলো আমার কাছে, অদ্ভুত সুন্দর করলো সে। এবং এই নাটকটা নিয়ে যখন আমরা সুইডেনে গেলাম না, এবং বিশ্বাস কর নাটকটা না শেষ করবার পর বাউ করে আমাদেরকে মঞ্চ থেকে যেতে দিচ্ছে না 15 মিনিট। ওরা তালি দিতে 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 মানে লাভ। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে, আমাদের অ্যাম্বাসেডার ছিল আর কি, সুইডিশ বাংলাদেশি অ্যাম্বাসেডার যিনি, উনি বললেন যে আমাকে বললেন যে আপনি জানেন না আপনি বাংলাদেশের সম্মানকে কোথায় উঠিয়ে নিয়ে গেছেন। আপনি আসছেন, আপনাকে আনছি, আমি আনতে পারছি। আমি যখন আশরাফ কবিরকে বললাম বেবেপা আসবে, বললো না মনে হয় আসবে না। মনে হয় বেবেপা আসবে সত্যি? আমি বেবেপা তো আমাকে বলছে আসবে, আসলে ভালো, তাহলে তো তুই তোর জন্য অনেক মজার মজার কথা হবে। তাহলে আশরাফ কবিরের জন্য একটা কথা বলি। আশরাফ কবির বিদেশে এসে না প্রবাসের জীবনের বিবেপা একটু অন্যরকম, ঢাকার বিবেপা না। এই জন্য তো মনে হয়েছিল আমি আসবো না। আমার সুযোগ হলো রে শিমুলকে পাওয়ার, ওর সাথে এখানে আজকে আমরা 4 বছর ধরে এই দেশে আছি, এই শহরে আছি, এই মিলে দ্বিতীয় দিন দেখা হলো, বুঝলি? থ্যাংক ইউ আশরাফ, ভালো থাকিস। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো অতিথির নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমরা এখন এস.এম. সুলাইমানের নাটকের একটি সংলাপ শুনবো বেবেপার কাছে। শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। স্বাধীনতা তুমি লাল সূর্যের জ্বলন্ত ভাষ্য, তুমি মিথ্যে হতে পারো না। এদেশের মাটির গন্ধ, কৃষ্ণচূড়ার লাল রং, কাল বৈশাখীর মাতাল তোল পার করা আলোড়ন মিথ্যে হতে পারে না। এ জন্ম মিথ্যে নয়। বেঁচে থাকার স্বাদ ওই শিমুল পলাশের মতো রোদে জলজল করে গ্রীষ্মের দুপুরে, প্রচন্ড উত্তাপে, প্রচন্ড চিৎকার। আমি মানি না, মানবো না। আমার 7 পুরুষের দোহাই লাগে, এদেশের প্রতিটি মানুষের দোহাই লাগে, আজকের দিনে সূর্যের দোহাই। এ জন্ম মিথ্যে হতে দিও না। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, আকাশে বাতাসে মেঘে মেঘে আজ বসন্ত। তোমরা বলো আজ বসন্ত।